নমস্কার, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডটা কালী পুজো স্পেশাল এপিসোড। এখন তোমরা মনে করতেই পারো যে কালী পুজো পেরিয়ে গেছে, এখন কালী পুজো স্পেশাল এপিসোড আসছে, তার কারণটা কি? তো যেমনটা তোমরা জানো যে আমি আগের বুধবার অর্থাৎ কালী পুজোর সময় আমি এপিসোড আপলোড করতে পারিনি, এবং আমি এপিসোডটা কেন আপলোড করিনি তার কোনো কারণটাও আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট করে জানাই পর্যন্ত নি। তো তার জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী। আসলে এই কালী পুজোর সময় আমার বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, যার কারণে আমি সেই মুহূর্তে বাবার আগে আর কোনো কিছুকে প্রায়োরিটি দিইনি, এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনাদেরকে কোনো কিছু জানাতে পারিনি। তবে আপনারা প্রত্যেকে একটু প্রার্থনা করবেন যেন আমার বাবা সুস্থ থাকে এবং যেন ভালো থাকে। যাই হোক, এটাই ছিল কারণ, এবং আর বেশি কথা বাড়াবো না, নইলে ইন্ট্রোটা একটু বড় হয়ে যাবে যেহেতু স্পেশাল এপিসোড। আজকের এপিসোডে তোমরা শুনবে দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা, এবং এই দুটো ঘটনা বিষয়ে আমি কোনো কিছু জানাতে চাই না। এই দুটো ঘটনাই কিন্তু বেশ ভালো ঘটনা, তাই তোমরা প্রত্যেকে কানে হেডফোনটা লাগিয়ে নিয়ে এক মনে শুনতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে। এবং এই চ্যানেলে যারা যারা প্রথমবার এসেছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করে দিয়ে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন দেবব্রত ব্যানার্জি। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পাঠ করে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের জানাতে চাই। যদি ঘটনাটা তোমার চ্যানেলে পাঠ করে শোনাও তাহলে খুবই আনন্দ পাব। আমার এই ঘটনাটা 2012 সালের। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে সাইট অ্যাকাউন্ট হিসেবে কাজ করি। আমার পোস্টিং হলো বন্দিপুর নামক একটি সাইটে। হাইড্রো পাওয়ার প্রজেক্টে আমি সেখানে 2 বছর ছিলাম। এটি শ্রীনগর থেকে 65 কিলোমিটার দূরে। আমার রুমমেট একজন বাঙালি ছিলেন, তার নাম আলয় রঞ্জন চক্রবর্তী। তিনি সাইট সার্ভেয়ার হিসেবে কাজ করতেন। খুবই ধার্মিক মানুষ এবং পুজো আচ্ছা নিয়ে থাকতেন। যাই হোক, ওই সময় আমি একা ছিলাম। অনেক রাত অবধি আমি বন্ধুদের সাথে কথা বলতাম। রুমমেটের অসুবিধা হবে ভেবে বাইরে গাছতলায় রাতে বসে বসে গল্প করতাম। তো এমনই এক রাতে আমি বসে বসে গল্প করছি, হঠাৎই শুনতে পেলাম যে চক্রবর্তী বাবু আমার নাম ধরে ডাকছে। আমি যেতেই উনি বললেন, ঘরে বসে গল্প করুন, রাতে বাইরে বেরোতে হবে না, জায়গাটা খুব একটা ভালো নয়। যাই হোক, আমি ওনার কথা শুনে আর কথা বাড়ালাম না। এই ঘটনার 2 মাস পরে অফিস থেকে ফিরে বাবার সঙ্গে কথা বলছিলাম মোবাইল ফোনে। তখন বাজে প্রায় রাত 9টা কি 9:30। আমাদের রুমটা ছিল পাহাড়ের কিছুটা উপরে, 4টে ঘর পাশাপাশি। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ মনে হলো যে কে যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে। তার নিঃশ্বাসটা আমার ঠিক ঘাড়ের ওপরে এসে পড়ছে। আমি ভাবলাম চক্রবর্তী বাবু আমার পেছনে এসে হয়তো দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি পেছন দিকে ফিরলাম, কিন্তু দেখলাম পুরো রেলিংটা ফাঁকা, কেউ কোথাও নেই। ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কোথাও কেউ নেই। আমি
আমি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলাম। দেখি চক্রবর্তী বাবু বিছানায় বসে টিভি দেখছে। আমি বললাম, আপনি কি এইমাত্র রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন? উনি বললেন যে উনি নাকি 30 মিনিট ধরে টিভি দেখছেন, একবারও বাইরে যাননি। আমি ওনাকে আমার ফিলিংসটা বললাম। উনি তখন বললেন, জায়গাটা ভালো নয়। অনেক বছর আগে এই জায়গায় নাকি একটা কবরস্থান ছিল, কিন্তু কোম্পানি এই সব কথা বিশ্বাস করেনি, আর সাইট অফিস ওইখানেই বানিয়েছে। ওই শীতের রাতে আমার ঘাম ছুটে গেল। তারপরেও রাতের বেলায় আমি একবার আমাদের লন্ড্রি বয়ের কান্না শুনছিলাম। ও নাকি প্রতি রাতে কিছু দেখে যা মোটেই স্বাভাবিক নয়। ও ভয় পেয়ে প্রতি রাতে কান্না করত। চাকরি চলে যাবে বলে কাউকে এই ঘটনা বলতো না। আমরা জিজ্ঞাসা করলে বলতো যা এমন কিছু দেখেছে যেগুলো মোটেই স্বাভাবিক নয়। এই অদ্ভুত ফিলিংস আমিও পেয়েছি কাশ্মীরে। দাদা, এটাই ছিল ঘটনা। অসংখ্য পরিমাণে ধন্যবাদ যদি তুমি ঘটনাটা সিলেক্ট করে থাকো। দেবব্রত ব্যানার্জি। বেশ দারুণ একটি ঘটনা আমরা শুনলাম দেবব্রত ব্যানার্জির কাছ থেকে, এবং এটি ছিল তার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা। যেই হোটেলটায় ওরা স্টে করেছিল সেই হোটেলটা নাকি একটি কবরস্থানের ওপরে তৈরি করা, এবং তাদের কাজ সেখানেই পড়েছে, যার কারণে সেই হোটেলে নাকি এমন ধরনের অস্বাভাবিক কিছু অ্যাক্টিভিটি ঘটতেই থাকে। ইভেন সেই লন্ড্রি বয়টার সাথেও কিছু জিনিস প্রতিনিয়ত ঘটে চলেছে। চাকরি চলে যাওয়ার ভয়ে সেই ছেলে কিছু করতে পারছে না, তবে প্রতি রাতে সে কান্না করে ভয় পেয়ে। দারুণ একটি ঘটনা আমরা শুনলাম এবং আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। তো তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও, তার জন্য আমাকে তোমরা মেল করতে পারো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে চাও, তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করতে পারো। সেখানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে। তো তোমরা সেখানে আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো। তো যাই হোক, এই ঘটনা আমাদের শোনা হয়ে গেল। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করছি দ্বিতীয় ঘটনাও তোমাদের অনেক ভালো লাগবে। শুরু করছি দ্বিতীয় ঘটনা। নমস্কার রাজর্ষিদা, আমি শুভম এবং আশা করছি তুমি এবং তোমার অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা বলবো, যেই ঘটনাটা হয়তো আমি আমার এই পুরো জীবনে কোনো দিন ভুলতে পারবো না। আমার জীবনে এই একটি মাত্র ঘটনা ঘটেছে, যেই ঘটনা আমাকে পুরো কাঁপিয়ে দিয়েছে। ঘটনাটা যে আজ আমি তোমাকে লিখবো, আমার লেখার আগেও আমি সাহস পাচ্ছিলাম না, তবে সাহস করে ঘটনাটা লিখেই ফেললাম। আশা করছি ঘটনাটা তুমি পাঠ করে শোনাবে। বেশি দেরি না করে শুরু করছি ঘটনা। ঘটনাটি ঘটেছে আগের বছর কালী পুজোর আগে। আমাদের পাড়ায় প্রতি বছরই কালী পুজো হয়, এবং সেই কালী পুজোর জন্য কালী পুজোর সদস্য পদে আমি প্রতিবারই নিযুক্ত থাকি, এবং সেই কারণেই পাড়ায় ক্লাবের সামনে আমাকে মাঝে মধ্যেই অ্যাক্টিভ থাকতে হয়। তো যাই হোক, আগের বছর যেই সময় কালী পুজো হয়েছিল তার ঠিক কিছু সপ্তাহ আগে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে। সেই দিন ছিল ভূত চতুর্দশী। যেহেতু কালী পুজো প্রায় কাছে চলেই এসেছিল, সেই কারণে পুজোর বিভিন্ন খরচাপাতি, প্যান্ডেলের লোকেদের দায়িত্ব দেওয়া এবং আরও নানান কিছু ছিল, যেই দায়িত্বগুলো আমাদের প্রত্যেককে নিতে হয়েছিল।
তো এরকম ব্যবস্থা করতে করতেই আমাদের মধ্যে থেকে একজন সিনিয়র, তার বয়স প্রায় 57 বছর, তিনি একদিন রাতের বেলায় প্রায় 2টো অবধি বসে বসে নিজের বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিলেন এবং তার শরীরের অবস্থা অতটাও কিন্তু ভালো ছিল না। তবুও বন্ধুরা সবাই মিলে বসে একদম তিনি গলা অবধি মদ খেয়েছিলেন। সেদিন তিনি বাড়ি গেছেন এবং বাড়ি গিয়ে নিজের বউয়ের সঙ্গে মারপিট পর্যন্ত করেছেন। রাত্রিবেলা তারপর ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করেই যখন সকাল হয় তখন জানা যায় মানুষটা আর বেঁচে নেই। তারপর তার বাড়ির প্রত্যেকজন কষ্টে ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে এবং পাড়ার সবাই আমরা একত্রে সেই জায়গায় জড়ো হই এবং তার শেষ যাত্রার সমস্ত কাজকর্ম আমরা পাড়ার ছেলেরা মিলেই করি। সেদিনকে আমাদের প্রত্যেকের মনেই একটা শোক কাজ করছিল যে দিব্যি কালকে মানুষটা ভালো ছিল, আজ সকালবেলা কি করে মারা গেল। ভাবতেই কেমন যেন গায়ে কাটা দিচ্ছিল। তো যাই হোক, এই ঘটনা ঘটে যাওয়ার 2 দিন পরেই ছিল ভূত চতুর্দশী। আমরা আমাদের পাড়ার পুজোটাকে যতটা জাঁকজমকভাবে করব ভেবেছিলাম ততটা জাঁকজমকভাবে আমরা সেবারে করিনি, কারণ পাড়ায় একজন মানুষ মারা গেছে। পাড়ার মধ্যে জোরে জোরে বক্স বাজানো বা টুনি লাইট লাগানো আমরা সেই জিনিসটাকে আর করিনি, যেহেতু একটা শোকের ছায়া আমাদের সারা পাড়ার মধ্যে ছিল। তো এইবার আসি মূল ঘটনায়। সেদিন ছিল ভূত চতুর্দশীর রাত। রাতের বেলায় কেন জানি না আমার এক ফোঁটাও ঘুম আসছিল না। সেদিন রাতে প্রায় আমি অনেকক্ষণ ধরে জেগেছিলাম। আমার পাশে আমার ভাই ঘুমিয়ে রয়েছে এবং ওই ঘরে আমার বাবা মা, কিন্তু আমার এক ফোঁটাও ঘুম আসছে না। সারা রাত কি করব বুঝতে না পেরে আমি একটু ছাদের দিকে যাই। এখানে বলে রাখি, আমি মাঝে মধ্যেই রাত্রিবেলা একটু ছাদে কাটাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাই এবং চারিপাশটা ভালো করে দেখি। কিছু কিছু জায়গায় আলো জ্বলে, কিছু কিছু জায়গায় লোকজনদেরকে দেখতে পাই। সামনেই হাই রোড, সেখান দিয়ে গাড়ি ঘোড়া যায়, সেইগুলো দেখি। তো তেমনই ভূত চতুর্দশীর দিন রাতের বেলায় আমি ছাদে যাই এবং একটা সিগারেট ধরাই এবং সিগারেটটা ধরিয়ে খেতে থাকি। এমন সময় আমার কেন জানি মনে হয় ছাদের মধ্যে শুধু আমি একা নই, আমার সঙ্গে কেউ একজন যেন এসেছে যে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার দাদা, অন্ধকার ছাদ, অত রাত হয়েছে, চারিপাশটায় অতটা ঘুরে ঘুরে দেখার কথা আমি মনেও আনিনি। আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। বারবার কেন জানি মনে হচ্ছে আমার চারিপাশ দিয়ে একটা বাতাস বয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না জিনিসটা কি হচ্ছে। সেই বাতাসে আমার শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠছিল। আমি এই সব জিনিসগুলোকে না ভেবে আমি একটু পায়চারি করতে থাকি এবং চারিপাশটা ভালো করে দেখতে থাকি। এখানে বলে রাখি, আমাদের ছাদের পিছন দিকটায় যেখানে কলপার, সেই জায়গাটায় কোনো লাইট লাগানো নেই, যার কারণে সেই জায়গাটা পুরোপুরিভাবে অন্ধকার থাকে। তো সেই জায়গা দিয়ে হঠাৎ করেই আমি কেমন যেন একটা শব্দ শুনতে পাই। আমি যখন পিছন ঘুরে সেই কলপারের দিকে তাকাই, আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আমি দেখি আমাদের ক্লাবের সেই সিনিয়র কাকুটা আমার বাড়ির রেলিংয়ে উল্টো দিকে ঘুরে বসে রয়েছে। বসে বসে কেমন যেন টলছে, যেন এক্ষুনি সেখান থেকে পড়ে যাবে। আমি সেই জায়গায় একদম পুরো পাথর হয়ে গেছি। আমি বুঝতে পারছি না কি করব। এমন সময় সেই অবয়ব আমার দিকে পেছন ঘুরে তাকায় এবং আমি দেখি, হ্যাঁ, এটা তো সেই কাকুটা, যেই কাকুটা কয়দিন আগে মারা গেল। আমার দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে সে রেলিং দিয়ে হঠাৎ করেই পড়ে যায় নিচের দিকে এবং হঠাৎ করেই একটা ধপ করে শব্দ হয়। আমি আর এত কিছু নিতে পারি না। আমি সেই সময় সেই স্থানেই জ্ঞান হারাই। যখন আমার চোখ খোলে, আমি নিজেকে আমার ঘরে আবিষ্কার করি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। আমার বাবা মা এবং আমার পরিবারের সবাই আমার আশেপাশে বসে রয়েছে। আমি যখন জ্ঞান থেকে ফিরলাম, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরল
আমাকে বলল যে তুই ছাদে রাত্রিবেলা অজ্ঞান হয়ে পড়েছিলি কেন। আমি আমার মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার মা বুঝতে পারল যে আমি ভয় পেয়েছি, সেই কারণে আমাকে একটা ওঝা বাড়ি নিয়ে গেল এবং আমাকে জল পড়া খাওয়ানো হলো। আমাকে ঝাড়ফুঁক করিয়ে আমার ভয়টাও কাটানো হলো এবং তারপর আমার আর কিচ্ছু হয়নি। দাদা, এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতা। আশা করছি এই ঘটনা তুমি তোমার অজানা সত্যের সকল শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরবে। ভালো থেকো, আরও এগিয়ে যেও। তো বন্ধুরা, আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কী ধরনের ঘটনা আমার কাছ থেকে শুনতে চাও সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তী এপিসোডগুলোতে সেরকম ধরনের ঘটনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন নির্মল দাস, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, উজ্জ্বল বিশ্বাস, কমেন্ট করেছেন সৌম্য শঙ্খ, আমাদের সঙ্গে রয়েছেন ডি জাইন, কমেন্ট করেছেন শামিন রয়, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আদি বামিন, কমেন্ট করেছেন ঝুনু দাস, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মঞ্জু, রাহুল মাইতি, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, বিরাজ দাস, কমেন্ট করেছেন সমীর সরকার, ঋতুরাজ রয়, অমিতা ঠাকুর, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, বিদাস এফ, আমাদের সঙ্গে রয়েছেন রাধা মণ্ডল, কমেন্ট করেছেন ফাজিল চয়ন। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। তোমরা প্রত্যেকে এইভাবেই কমেন্ট করতে থাকো, আরও ভালোবাসা দিয়ে এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলো। এবার আমরা রীতিমতো এপিসোড দিতে থাকবো এবং তোমাদের কাছে রীতিমতো বিভিন্ন ধরনের ঘটনা আসতেই থাকবে এবং তোমরা শুনতে পারবে। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।